শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্রটি। তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এভাবে আপলোড করা হচ্ছে। তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো এখানে আরেকটা কথা আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছি, তো যারা নতুন তাদের জন্য আবার বলতেছি, এখন থেকে তোমাদের সপ্তম শ্রেণীর ভিডিও আমাদের এই চ্যানেলে ঠিক দুপুর 2টায় আপলোড করা হবে, অর্থাৎ দুপুর 2টার মধ্যে, অর্থাৎ তার আগেও আপলোড করা হবে। তো তোমরা সকলেই এই সময়ের মধ্যে রেডি থেকো তোমাদের প্রশ্নগুলো পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবারের উপর নির্ভর করে আমি তোমাদের পরবর্তী প্রশ্নগুলো দেওয়ার সিদ্ধান্ত নিব। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমরা কথা না বাড়িয়ে তোমাদের প্রশ্নগুলো আমরা উদ্দেশ্য দেখা শুরু করি। তো এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, দেশের ভিতরে যখন কোনো মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে তখন তাকে কি বলে? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অভ্যন্তরীণ স্থানান্তর। তারপর 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে জনবসতি কম কেন? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, পাহাড় ও পর্বত ঘেরাবলি। তো তারপর 3 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে কারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে? তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, গ্রামীণ দরিদ্র নারী। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি গ্রামীণ দরিদ্র নারী উপকৃত হয়েছে। তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের মাথাপিছু জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে কেন? তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, বর্ধিত জনসংখ্যার চাপে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা একটু নিচে স্ক্রল করে এখানে প্রশ্নটা দেখি। তো এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি, ফজিয়া একজন সমাজকর্মী, তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ 5 বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্প্রতি এক জরিপে দেখা যায় নয়নপুর গ্রামে 1 বছরে 50 জন শিশু জন্মগ্রহণ করে এবং বিভিন্ন কারণে 5 জন শিশু মৃত্যুবরণ করে। 5 নম্বর প্রশ্ন, এখানে নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। তো এখানে আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক ক তো এখানে আমি তোমাদের আরেকটা কথা বলি, এখানে আমি তোমাদের যেভাবে প্রশ্নগুলো দেখাচ্ছি অর্থাৎ দাগিয়ে দিচ্ছি, তো তোমরা সেম এভাবে পরীক্ষা লিখবে, তোমরা 30-এ 30 পাবে, আমি তোমাদের এটা আমার গ্যারান্টি দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এরপর 6 নম্বর প্রশ্ন, নয়নপুর গ্রামের জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হচ্ছে। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, বাল্যবিবাহ রোধ, জীবনযাত্রার মনোনয়ন, জনসংখ্যার বহিরাগমন। তো এই 3টে অপশন দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর হবে ক, 1 ও 2, বাল্যবিবাহ রোধ এবং জীবনযাত্রার মনোন্নয়ন। তো আশা করি বুঝতে পেরেছি। এরপর 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কলকারখানার বর্জ্য পদার্থ কোন সম্পদকে দূষিত করছে? তো 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, পানি। বাংলাদেশের কলকারখানার বর্জ্য পদার্থ ফানিকে দূষিত করছে। তো ফানি হলো একটি প্রাকৃতিক সম্পদ, তো এটিকে কলকারখানার বর্জ্য পদার্থ দূষিত করছে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ফানি। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের 8 নম্বর প্রশ্নটি দেখি। তো 8 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের বিবাহের ক্ষেত্রে আইন অনুযায়ী মেয়েদের বয়সসীমা কত? তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 18। আমরা সকলে জানি এটা। তারপর 9 নম্বর, বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কি? তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, যৌতুক। এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, যৌতুক। তারপর 10 নম্বর প্রশ্ন, সামাজিক নিরাপত্তার অভাবে কি সংগঠিত হয়? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, বাল্যবিবাহ হবে এখানে। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর 11 নম্বর প্রশ্ন, বাল্যবিবাহ কোন ধরনের অপরাধ? তো এখানে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, শাস্তিযোগ্য অপরাধ। তারপর 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত? তো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 59 বছর। অর্থাৎ 59 বছর পর সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে অবসর নিতে হয় বাংলাদেশের আইন অনুযায়ী। তারপর 13 নম্বর প্রশ্ন, কোনটি ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে? তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এরপর 14 নম্বর প্রশ্ন, কোন ভাতার ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকে না? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, অবসর ভাতা কার্যক্রম। তারপর 15 নম্বর প্রশ্ন, মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র কোন সংস্থা অনুমোদন করেছে? তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, জাতিসংঘ। অর্থাৎ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে জাতিসংঘ সংস্থাটি। তারপর
16 নম্বর প্রশ্ন, নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূতকে? তো এখানে উত্তর হবে বেগম রোকেয়া, খ। তারপর 17 নম্বর, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় কত অংশ নারী? তো এটির উত্তর হবে ক, অর্ধেক। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। তারপর এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 18-19 নং প্রশ্নের উত্তর দাও। তো শিক্ষার্থীরা এখানে উদ্দীপকটি ক নামক একটি সংস্থা নারীর প্রতি বৈষম্য দূরীকরণে সমান অধিকারের কথা বলেছেন। এছাড়া নারীর প্রতি বৈষম্য দূর ও তার সমান অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছেন। এর ফলে নারীরা ঘরের বাইরে সামনে তালে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তো 18 নম্বর উদ্দীপকে ক নামক সংস্থাটি কি? তো এখানে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, জাতিসংঘ। ক নামক সংস্থাটি হলো জাতিসংঘ। তো শিক্ষার্থীরা এরপর এখানে 19 নম্বর প্রশ্ন, নারীর প্রতি বৈষম্য দূর ও সমান অধিকার নিশ্চিতকরণে সরকার উপবৃত্তির ব্যবস্থা করেছে, মাতৃকালীন ছুটি প্রদান, তারপর উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখা। তো এখানে আমরা 19 নম্বর প্রশ্নের 3টা অপশন দেখতে পাচ্ছি। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে আমরা 1, 2, 3 তিনটা অপশন দেখতে পাচ্ছি, 3টা হবে সঠিক উত্তর। এরপর 20 নম্বর, তো এখানে আমরা 19 নম্বর প্রশ্নের 3টা অপশন দেখতে পাচ্ছি। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে আমরা 1, 2, 3 তিনটা অপশন দেখতে পাচ্ছি, 3টা হবে সঠিক উত্তর। এরপর 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতার সমৃদ্ধ দেশ বলা হয় কোন দেশকে? তো এখানে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ভারতকে অন্যতম প্রাচীন এবং সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়। এরপর 21 নম্বর প্রশ্ন, জাপানের জলবায়ুতে পরিলক্ষিত হয় মৌসুমী বায়ুর প্রভাব, আর্দ্রতাপূর্ণ গ্রীষ্মকাল, বৃষ্টিবহুল শীতকাল। তো এখানে শিক্ষার্থীরা আমরা 21 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক, 1 ও 2। 21 নম্বর সঠিক উত্তর হবে 1 ও 2। তারপর 22 নম্বর, সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? তো এখানে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তারপর 23 নম্বর প্রশ্ন, চীনের রাজধানীর নাম কি? এটি হবে বেইজিং। আমরা সকলে জানি চীনের রাজধানীর নাম হলো বেইজিং। তারপর 24 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ার অবস্থান কোন মহাদেশে? তো 24 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, এশিয়াতে। তারপর 25 নম্বর, সব ধরনের উন্নয়নের মূল চাবিকাঠি নিচের কোনটি? তো এটির উত্তর হবে ঘ, শিক্ষা। সব ধরনের উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। তারপর 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জাতিসংঘের কাজ নয়? তো এখানে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, নির্বাচনে সহায়তা করা জাতিসংঘের কাজ নয়, এটা হলো নির্বাচন কমিশনের কাজ। তারপর 27 নম্বর প্রশ্ন, জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? তো এটির উত্তর হবে অ্যান্টোনিও গুতেরেস, উত্তর হবে অর্থাৎ খ। তারপর 28 নম্বর প্রশ্ন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? তো এটির উত্তর হবে গ, 6টি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হলো 6টি। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি, শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি নিশ্চিত করতে গড়ে ওঠা সংগঠনটি 7টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত, প্রতিটি স্বাধীন রাষ্ট্র এই সংস্থার সদস্য। এখানে 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকে থেকে কোন সংস্থাটি নির্দেশ করা হয়েছে? তো এটির উত্তর হবে ক, জাতিসংঘ। উদ্দীপকে জাতিসংঘ সংস্থাটিকে নির্দেশ করা হয়েছে। তারপর 30 নম্বর প্রশ্ন, সংস্থাটির প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী বিশৃঙ্খলা তৈরি করা। তো এখানে সঠিক উত্তর হবে 1 ও 2, কারণ 3 নম্বর কখনো হবে না। তো সঠিক উত্তর হবে 1 ও 2। তো 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এগুলো ছিল তোমাদের 30টি এমসিকিউ প্রশ্ন। আশা করি এখানে আমি তোমাদের এই 30টা এমসিকিউ প্রশ্ন উত্তর সহ ভালোভাবে দেখে দিতে পেরেছি। তো এখানে এই 30টাতে তোমাদের আমি যেভাবে দেখালাম তোমরা সেম এভাবে এই 30টা লিখবে। তো এই 30টা লিখলে তোমরা কতভাবে দেখতে পাচ্ছ, তোমাদের আমি যেভাবে 30টা দেখালাম এই 30টা তোমরা এভাবে দাগালে তোমরা 30-এ 30ই পাবে। তো এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা দিবে, অর্থাৎ রিভিউ, মানে তোমরা কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষার কেমন হয়েছে। তো শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের এমসিকিউ অংশ, অর্থাৎ বহু নির্বাচনী অংশ 30 নম্বরের। তো এগুলো আমি তোমাদের আশা করি ভালোভাবে উত্তর সহ দেখে দিতে পেরেছি। তো এর পরের ভিডিওতে আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আপলোড দিব। তো অর্থাৎ কিছুক্ষণের ভিতরে আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে ভিডিও আপলোড দিয়ে দিব।